নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 21 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 20 পর্যন্ত যে সেটগুলো দেওয়া হয়েছে তা কিন্তু আপকামিং যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই জিকে জিএস যে সেট আমরা দিয়ে থাকি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর যারা যারা সেগুলো এখনও দেখোনি আমার ওই ভিডিওগুলো, তারা অবশ্যই, যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই দেখে নিও। তো দেখো, আজকে যে 21 নিয়ে আলোচনা করব তার কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? সাই লুন জিং জং, জোহান গুটেনবার্গ, নিকোলাস কোপারনিকাস নাকি গ্যালিলিও গ্যালিলি? তো রাইট অ্যান্সার জোহান গুটেনবার্গ। আচ্ছা সরি, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ জোহান গুটেনবার্গ ইনি কিন্তু মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। আর এর সাথে দেখো, এই যে সাই লুন জিং জং ইনি কিন্তু কী করেন, তোমার প্রথম কাগজ আবিষ্কার করেন কিন্তু ইনি, এবং প্রথম কাগজ আবিষ্কার করে কোন দেশ যদি বলা হয় তখন হবে অ্যান্সার হবে চীন। আর নিকোলাস কোপারনিকাস ইনি তো জানো সৌরজগৎ আবিষ্কার করেন নিকোলাস কোপারনিকাস, এবং এটাও পরীক্ষায় দেয় যে তিনি কোথাকার বাসিন্দা। তো নিকোলাস কোপারনিকাস কিন্তু তোমার পোল্যান্ডের বাসিন্দা। এবং গ্যালিলিও গ্যালিলি এর কথা, এ তো অনেক কিছু আবিষ্কার করেন। গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন, তারপরে ছায়াপথ আবিষ্কার করেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এইসব সমস্ত কিছুই কিন্তু গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন, যেখানে তার জন্ম হচ্ছে ইতালির পিসাতে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ক্ষীরের পুতুল কার লেখা? অন্নদাশঙ্কর রায়, মদনমোহন তর্কালঙ্কার, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি আশাপূর্ণা দেবী? তো রাইট অ্যান্সার অপশান সি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু ক্ষীরের পুতুল। পরবর্তী কোশ্চেন দেখো, তরাইনের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ ও ইলদুজ, মোহাম্মদ ঘুরি ও ইলতুৎমিশ নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার তরাইনের প্রথম এবং দ্বিতীয় এই দুটো যুদ্ধই হয়েছিল কিন্তু পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। এবং তোমরা জানো যে প্রথম যে যুদ্ধ হয়েছিল সেখানে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, এবং দ্বিতীয় যুদ্ধ কিন্তু পৃথ্বীরাজ চৌহান হারে এবং মোহাম্মদ ঘুরি জিতে যায়। তারপরেই কিন্তু মোগল শাসনের শুরু হয় অ্যাকচুয়ালি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? হ্যারোড ডোমার মডেল, মহলানবিশ পরিকল্পনা নাকি জওহরলাল নেহরু পরিকল্পনা নাকি সর্বদাই পরিকল্পনা? তো রাইট অ্যান্সার হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তোমার কি তৈরি হয়েছিল, তাই না? আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্তমান নাম কি? পরীক্ষা আসে কিন্তু, বর্তমান হচ্ছে নীতি আয়োগ, বর্তমান নাম নীতি আয়োগ। এবং নীতি আয়োগ নিয়ে এর আগে কিন্তু বলেছি নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো 2014 সালে প্রধানমন্ত্রী আসার পর তারপরে 2015-তে কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, আচ্ছা এইখানে আরও তো এই মহলানবিশ পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মডেল কোন মডেলের উপর ভিত্তি করে? তখন কিন্তু মহলানবিশ পরিকল্পনা। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীর সময়ে সারা দেশে 1994 সালে পঞ্চায়েতি রাজ চালু হয়? প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয় কিন্তু রাজস্থানে, কিন্তু সারা দেশে পঞ্চায়েতি রাজ চালু হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিংহ রাও, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী নাকি এইচ.ডি. দেবগৌড়া? তো রাইট অ্যান্সার পিভি নরসিংহ রাও। এই যে 1994 সালে, কেননা তোমরা জানো 1992 সালে কিন্তু পঞ্চায়েতি রাজকে কিন্তু অ্যাকচুয়ালি সাংবিধানিক যে কার্যকর সেটা পঞ্চায়েতি রাজকে সাংবিধান কার্যকর করা হয় 1992 সালে। 73তম সংবিধান সংশোধনী পরীক্ষায় বারবার এসছে, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা করা হয় 1992 সালে। তারপরে 1994 সালে কিন্তু এই প্রথম রাজস্থানে এটা চালু হয়, রাজস্থানের নাগর জেলায়। তারপরে 1994 সালে কিন্তু এই পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন তার সময় কিন্তু সারা দেশে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি চালু হয়। কোন যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা মাপা হয়? পোটেনশিওমিটার, গাইগার মুলার কাউন্টার, ভিস্কোমিটার নাকি ক্যালোরিমিটার? তো রাইট অ্যান্সার অপশান সি, ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তরলের সান্দ্রতা মাপা হয়। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়? তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। গাইগার মুলার কাউন্টার হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ যে মাপা হয়। ক্যালোরিমিটারের সাহায্যে কি তাপমাত্রা মাপা হয়? যদি বলা হয় তাপমাত্রা না, দেখো ক্যালোরিমিটারের সাথে যদি বলা হয় তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় কিন্তু থার্মোমিটারের সাহায্যে। আর ক্যালোরিমিটার যে যন্ত্র তার সাহায্যে কিন্তু তাপ মাপা হয়। ক্লিয়ার? তাপ আর তাপমাত্রা এক না। এই বিষয়গুলো কিন্তু এর আগেও বুঝিয়েছি। তো অবশ্যই যারা, বারবার বলবো, যারা আগের ভিডিওগুলো দেখোনি 1 থেকে 20 পর্যন্ত ভিডিওগুলো দেখবে অনেক তথ্য তোমরা কিন্তু পাবে।
ভারতীয় সংবিধানের কত নং ধারায় বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে? 172, 175, 177 নাকি 178? তো রাইট অ্যান্সার 172 নং ধারায় কিন্তু এই বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এবং এর সাথে সাথে তোমরা মনে রাখো 2024 সাল এই বর্তমান পর্যন্ত এখনও পর্যন্ত বিধান পরিষদ আছে 6টি রাজ্যে। ভারতের আগে কিন্তু পশ্চিমবঙ্গ বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা অবলুপ্ত হয়েছে কত সালে, সেগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো এখনও বর্তমানে ভারতের কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এগুলো মনে রাখো, আমি লিখলাম না। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে হচ্ছে তোমার মহারাষ্ট্র আর হচ্ছে কর্ণাটক। ক্লিয়ার? কি বললাম? অন্ধ্রপ্রদেশ, দেখো অন্ধ্রপ্রদেশ একটু বেশ বড় সড়ো, অন্ধ্রপ্রদেশ, তারপরে তোমার উত্তরপ্রদেশ, ঠিক আছে? তো এই সব রাজ্য অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, তোমার মহারাষ্ট্র এবং কর্ণাটক, এই 6টি রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত এই বিধান পরিষদ রয়েছে। আচ্ছা, এইখানে আরও কিছু বলার আছে। মনে রেখো যে এই 175 নং যে ধারাটা, এই ধারার মাধ্যমে, এই 175 নং ধারার মাধ্যমে কিন্তু রাজ্যপাল, মানে এই 175 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপাল উভয় কক্ষে বক্তব্য রাখবেন। রাজ্যপাল উভয় কক্ষের, মানে বিধান পরিষদ এবং হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল, মানে বিধান পরিষদ আর একটা হচ্ছে বিধানসভা। ক্লিয়ার? এই দুটোতেই রাজ্যপাল বক্তব্য রাখবেন, সেটা 175 নং ধারায় বলা হয়েছে। 177 নং ধারায় কি বলা হয়েছে? 177-এ বলা হয়েছে যে রাজ্য আইনসভার সদস্য না হয়েও অ্যাডভোকেট জেনারেল কিন্তু সেই সবাই কিন্তু বক্তব্য রাখতে পারেন বা সে কিছু বলতে পারেন। তিনি কিন্তু রাজ্য আইনসভার সদস্য না, কিন্তু অ্যাডভোকেট, যেমন অ্যাটর্নি জেনারেল কি কেন্দ্রীয় আইনসভার সদস্য না হয়ে অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই বক্তব্য রাখতে পারেন সেই জায়গার, মানে কেন্দ্রীয় পরিষদে, যেটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা। তাহলে রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর ঠিক রাজ্যের ক্ষেত্রে হয় অ্যাডভোকেট জেনারেল। তিনি কিন্তু সরাসরি সদস্য না হয়েও তার পদাধিকার বলে তিনি কিন্তু তোমার বিধান পরিষদ বা বিধানসভায় কিন্তু বক্তব্য রাখতে পারেন অ্যাডভোকেট জেনারেল। এবং এই যে 178 নং ধারা, সেখানে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারকে নিয়ে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অরোলজি, অম্ব্রোলজি, অঙ্কোলজি না অডিওলজি? তো রাইট অ্যান্সার অপশান সি, অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি। নেক্সট বলছে কত সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1815, 1817, 1816 নাকি 1818? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ 1817 সালে কিন্তু কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং এইখানে মনে রেখো এই যে 1815 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সালে ওয়াটারলু যুদ্ধ হয় এবং সেখানে নেপোলিয়ান কিন্তু পরাজিত হন এবং তাকে বন্দি করে, এটাও পরীক্ষায় দেয় যে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ানকে বন্দি করে কোথায় দ্বীপান্তর করা হয়েছিল? তো দ্বীপটার নাম মনে রাখবে সেন্ট হেলেনা দ্বীপ। কী দ্বীপ? সেন্ট হেলেনা, এটা একটা দ্বীপ। তো এই দ্বীপে কিন্তু নেপোলিয়ানকে দ্বীপান্তর করা হয়েছিল। আর 1817 সালে তোমরা তো বললাম যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং এটাও পরীক্ষায় আসে তোমার হিন্দু কলেজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সে হচ্ছে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের, এই দুজনের সহযোগিতায় রাজা রামমোহন রায় কর্তৃক কিন্তু এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। এই হিন্দু কলেজের বর্তমান নাম কি? পরীক্ষা এটাও আসে। এই হিন্দু কলেজের বর্তমান নাম কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আর 1816 যদি বলি, দেখো 1816তে তেমন কিছু মনে আসছে না, 1818 বলি শুধু। এই সময় দেখো 1818 সালে কি হয়, লর্ড ওয়েলেসলি দ্বারা একটা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। তো সেই আইনটাকে তোমার ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রত্যাহত হয়। লর্ড ওয়েলেসলি একটা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন করেছিল, সেটা প্রত্যাহার করা হয় ওয়ারেন হেস্টিংস দ্বারা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক অভিনব বিন্দ্রা তিনি কোন খেলার সঙ্গে জড়িত? ভারোত্তোলন, শুটিং, শুটার নাকি বক্সিং? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ শুটিংয়ের সাথে কিন্তু এই অভিনব বিন্দ্রা কিন্তু জড়িত। এবং এর সাথে সাথে শুটিংয়ের সাথে আরও কি জড়িত যিনি আচ্ছা ইনি কত সালে, এটাও কিন্তু দিতে পারে যে অভিনব বিন্দ্রা শুটিংয়ে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সেটা কত সালে? তো মনে রেখো 2001 সালে। ওকে, 2001 সালে কিন্তু তিনি খেলরত্ন পুরস্কার পান। শুটিংয়ের সাথে আরও যে কয়েকজন ব্যক্তি, যেমন কয়েকজন নাম হচ্ছে অঞ্জলি ভগত, তারপরে রাজ্যবর্ধন সিং রাঠোর, ওকে, এরা কিন্তু শুটিংয়ের সাথে জড়িত। আরও কয়েকজন আছে, এই মুহূর্তে নাম মনে নেই।
তবুও এগুলো কিন্তু বারবার আসে, যেগুলো বেশি আসে সেগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। যদি বলি ভারোত্তোলন, ভারোত্তোলনে তোমাদের বারবার পড়িয়েছি কর্ণ মালেশ্বরী, তারপরে কুঞ্জুরানী দেবী, এরা কিন্তু ভারোত্তোলনের সঙ্গে জড়িত। তারপরে শুটারের সাথে জড়িত কে? শুটারের সাথে জড়িত হচ্ছে তোমার বিজয় কুমার, আরেকজন খুব গুরুত্বপূর্ণ নাম যে খুব রিসেন্ট, জিতু রায়। ঠিক, আমি দিয়েছিলাম জিতু রায়, এটাও কিন্তু দিয়েছিলাম। জিতু রায় কিন্তু শুটারের সাথে জড়িত এবং তিনি 2016 সালে কিন্তু এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, জিতু রায় শুটার। আর বক্সিংয়ের সাথে জড়িত কে? বক্সিংয়ের সাথে জড়িত হচ্ছে মেরি কম, তাই না? ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো আর একটা জিনিস আমি একটু বলি, যে আমাকে একজন কমেন্ট করেছো যে স্যার এরকম, বা দাদা যাই হোক, তো মনে রাখো কী করে? দেখো মনে আমারও অনেক সব কিছু সে থাকে তার কোনো মানে নেই, বা এরকম মনে থাকেও না অনেক কিছু। তো যদি বলো মনে রাখবে কী করে, তো এটা একমাত্র এর মানে মনে রাখার যে ট্যাকটিক, এগুলো একমাত্র উপায় হচ্ছে শুধু প্র্যাকটিস করা। প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু মনে রাখাটা সম্ভব। আর এর সাথে সাথে প্রতিদিন সকালবেলা উঠে, সে সকালে পড়ো বা রাতে পড়ো, প্রতিদিন এভরিডে তোমাকে যে কোনো একটা টপিক তোমাকে পড়তে হবে, সেটা 1 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যে কোনো একটা টপিক। যদি তুমি মনে করো আমি আজকে খেলা নিয়ে পড়বো, তো খেলা নিয়ে রিসেন্ট ঘটে যাওয়া এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আগে ঘটে গেছে, যেমন 2016 সালে বললাম কে পেয়েছে, 2016-তে পেলাম যে জিমন্যাস্টিকে দীপা কর্মকার পেয়েছে, জিতু রায় পেয়েছে শুটারে, তারপরে 2016-তে অনেকে পেয়েছে, পিভি সিন্ধু পেয়েছে ব্যাডমিন্টনে। তো এই যে এইগুলো মানে 2016 এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ নাম, সেগুলো তোমাদের কনস্ট্যান্ট পড়ে যেতে হবে। তো যে কোনো একটা টপিক তুমি এভরিডে পড়ে যাও, পারো আর না পারো বা ভুলে যাও, যা খুশি তুমি এভরিডে যে কোনো একটা টপিক পড়ে যাও, আর বাকি অঙ্ক, ম্যাথ, সায়েন্স, রিজনিং যেমন যেমন করছো তেমন করে যাও। আর একটা করে টপিক তুমি প্রতিদিন এভরিডে, সকালে হোক দুপুরে হোক, তোমার যখন ভালো লাগে তো সেটা পড়ো আর প্র্যাকটিস সেট করো। এটাই একমাত্র অস্ত্র মনে রাখার। ক্লিয়ার? আর কোনো কিছু নেই। চলো কোনো টেকনিকে মনে রাখাটা, দেখো টেকনিকও তো ভুলে যেতে পারো না, তো একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। নেক্সট কোশ্চেন কী আছে? সাম্প্রতিককালে সমুদ্র সাথী প্রকল্প লঞ্চ করলেও নিম্নের কোন রাজ্য সমুদ্র সাথী প্রকল্প লঞ্চ করেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, লঞ্চ করলো হবে, হ্যাঁ করলো। ওকে, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। তো এটা কিন্তু অপশান ডি, যে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু রিসেন্ট সমুদ্র সাথী প্রকল্প লঞ্চ করেছে। হ্যারিকেনে সলতেতে আগুন জ্বালালে তেল থাকা পর্যন্ত সলতেটি জ্বলতে থাকে। নিম্নের কোন ঘটনার কারণে ঘটনাটি ঘটে? পৃষ্ঠটান, কৈশিকতা, সান্দ্রতা নাকি আসঞ্জন বল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, এটা কিন্তু কৈশিকতা, বা পরীক্ষা কিন্তু এরকমও দিতে পারে ক্যাপিলারি। ক্লিয়ার? ক্যাপিলারি। তো ক্যাপিলারি ক্রিয়া পরীক্ষায় কিন্তু এটাও দিতে পারে, আর ক্যাপিলারি ক্রিয়ার এর বাংলাই হচ্ছে কৈশিকতা, ক্যাপিলারিটা ইংলিশ টার্ম। তো এটাও মনে রেখো। পৃষ্ঠটান মানে কি? সারফেস টেনশন। পৃষ্ঠটানের ইংলিশ টার্ম কি? সারফেস টেনশন। তো পৃষ্ঠটান সংক্রান্ত যে ঘটনাগুলো একটু বলি, যেমন যদি বলে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এটা পৃষ্ঠটানের জন্য। যদি বলা হয় যে কোনো একটি যখন আমরা তুলি দেখেছো তো, ছবি আঁকে তুলি, যে সেই তুলিকে ধরো জলে ডোবালাম, তুলিটা দেখবে দূরে সরে যায়, আবার জল থেকে তুলে আনলে আবার তুলিগুলো কাছে চলে আসে, বা রং থেকে বলো, জল থেকে বলো, যা খুশি। তো এটা কী কারণে? এটাও কিন্তু পৃষ্ঠটানের কারণে। ক্লিয়ার? সান্দ্রতাটা কি? মধুর যে গাঢ়ত্ব, মানে মধু যেমন একটু গাঢ় হয়, জল তোমার কি তরল, মানে জল কিছুটা তরল পাতলা হয়, মধুর থেকে তো পাতলা। তো এই যে গাঢ় পাতলা এই ব্যাপারটা কি? এটা কিন্তু সান্দ্রতার জন্য। তারপর হোস পাইপের মধ্য দিয়ে জল যখন ছোটে, তখন জল দেখবে হোস পাইপটা বেঁকে বেঁকে যায়, তাই না? হোস পাইপ তোমরা দেখেছো কিনা জানি না, তোমরা দেখবে জমিতে জল দেয় বড় বড় মোটা মোটা পাইপ দিয়ে, তখন সেই পাইপকে তুমি ধরে রাখতে পারবে না, বা পাইপটা যদি ছেড়েও দাও দেখবে সাপের মতো বেঁকতে থাকে। তো এটা কী কারণে? পরীক্ষা এটাও আসে। তো এটা হচ্ছে তোমার এই সান্দ্রতার কারণে। ক্লিয়ার? তারপরে যদি বলে প্রচণ্ড ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া, মানে প্রচণ্ড ঝড় দিলে দেখবে টিনের চাল উড়ে যায়, অনেকের আছে টিনের চাল উড়ে যাওয়া, বা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলে এই যখন পাশ দিয়ে দ্রুত বেগে কোনো ট্রেন যাবে, তখন সেই ট্রেনে যে নিজেকে ছিটকে নিয়ে যাওয়া। তো এটা কী সব কারণে? এটা মনে রাখবে বার্নৌলির উপপাদ্যের থিওরি। কি বললাম? বার্নৌলির উপপাদ্য। তো এই জিনিসগুলো তোমরা কনস্ট্যান্ট, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, আমি মাঝে মাঝে এগুলো রিপিট করব, তো রিপিট করতে করতেই তোমাদের মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো। আর আসঞ্জন বলটা কি? আসঞ্জন বল জিনিসটা আলাদা, সেটা পরে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। আমি সায়েন্সেরটা দিচ্ছি না কিছুদিন, তার কারণ আমি এর মধ্যে থেকেই সায়েন্স তোমাদের যেটুকু দেবো আমি আলোচনা করতে থাকবো। নিম্নের কোন রাজ্যের একটি লোকনৃত্য দহিকলা
মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ। এই মহারাষ্ট্রের একটি লোকনৃত্য হচ্ছে দহিকলা এবং ডান্ডিয়া রাস, তোমরা জানো। চলো পরবর্তী কোশ্চেন। এগুলো কর্ণাটকের কি, ইয়াকশাগনাং, তারপরে কেরালার কি, তামিলনাড়ু কি, এগুলো কিন্তু বারবার বলে এসেছি, তাই এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। নিচের কোনটি সঠিক নয়? নট জাহাজের গতিবেগ নির্ণয়ের যন্ত্র, একদম তাই। নটিক্যাল মাইল নৌবিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক, একদম তাই, এটাও ঠিক। মানে নটিক্যাল মাইল হচ্ছে নৌবিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক। লাক্স, লাক্স হচ্ছে সুপারসনিক গতিবেগ মাপার একক না। সুপারসনিক গতিবেগ মাপার যে একক তাকে বলা হয় ম্যাক, ম্যাক সংখ্যা দিয়ে তাদের মাপা হয়। আর লাক্স হচ্ছে এটা তোমার দীপন প্রাবল্য তো ক্যান্ডেলা না, লাক্স হচ্ছে আলোকের যে তড়িৎ, আলোকের তড়িতের পরিমাণের একক হচ্ছে লাক্স। ক্লিয়ার? আর ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হচ্ছে জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করার যে যন্ত্র, সেটা হচ্ছে ক্রোনোমিটার। নেক্সট, স্নুকার খেলায় মোট কতগুলি বল থাকে? স্নুকার খেলাটা কীরকম বলো তো? তোমরা দেখেছো ঠিক টেবিল টেনিস না, টেবিল টেনিসের মতো বড় দেখবে তোমার একটা বোর্ড থাকে এবং লাঠি দিয়ে বলের মধ্যে মারা হয়। মানে একটা বল দিয়ে তুমি আরেকটা বলকে ফেলতে পারো। তো এরকম বলের মধ্যে যে মারা হয় যে গেমটা অনেক বড় টেবিলের মতো থাকে, 4-5 দিয়ে খেলা যায়। যেমন ক্যারাম বোর্ড খেলায় কি যে কোনো যে ব্যক্তি যেদিকে দাঁড়িয়ে থাকবে তাকে সেদিক দিয়েই খেলতে হয়, আর স্নুকার খেলায় তুমি বলগুলোকে 4 দিক দিয়ে খেলতে পারো। ওই খেলাটা হচ্ছে স্নুকার খেলা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো মোট কতজন খেলোয়াড় না, কতগুলি বল থাকে? তো মনে রেখো টোটাল 22টি বল থাকে, তার মধ্যে 8টি লাল বল থাকে, 8টি কি 16টি। তো এখানে বিভিন্ন ছকে ছকে বল থাকে। যেমন ক্যারাম বোর্ড খেলায় কি 9টি তোমার কালো থাকে, 9টি সাদা থাকে, একটা রেড থাকে, আর স্ট্রাইকার সে স্ট্রাইক থাকে। হ্যাঁ, স্ট্রাইকটাকে অ্যাকচুয়ালি গুটির মধ্যে ধরা হয় না। তো সেরকমভাবে এখানে লাল, হ্যাঁ সাদা, এরকম বিভিন্ন টাইপের বল থাকে। আমার এখন খেয়াল নেই, তা তোমরা দেখে নিও। বলতেই পারে যে স্নুকার খেলায় কতগুলি লাল বল থাকে, তো এরকম দিতেই পারে কিন্তু। তো ওটা একটু তোমরা গুগল থেকে সার্চ করে নিও। নিম্নের কোন ভারতীয় রাজনৈতিক দলের প্রতীক ছিল বাঘ? বলছে কোন ভারতীয় রাজনৈতিক দলের প্রতীক ছিল বাঘ? ভারতীয় জাতীয় কংগ্রেস, আকালি দল, ফরওয়ার্ড ব্লক নাকি শিবসেনা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। এই ফরওয়ার্ড ব্লক যেটা নেতাজি সুভাষচন্দ্র গঠন করেছিলেন, এই ফরওয়ার্ড ব্লকের যে রাজনৈতিক দল তার প্রতীক ছিল কিন্তু বাঘ। যদি বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতীক কী ছিল? তোমরা তো জানো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু প্রতি সেটে কিছু না কিছু নিত্য নতুন জিনিস নিয়ে আসছি। এটা তোমরা যারা দেখছো তারা কিন্তু বুঝতে পারবে, যারা নিউ ভিউয়ার্স আছো, যারা আগের ভিডিও দেখোনি তারা বুঝতে পারবে না। তো প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু নতুন কিছু পাবে। যে এই কারণে আমি যদি 50-60টা জিকে ক্লাস দিই না, এর বাইরে এবার আমাকে প্রণবও তুমি কমেন্ট করেছিলে যে এর বাইরে কি আসতে পারে। দেখো আমি তোমাদের জিকের তো শেষ নেই। এই যে যেমন আমি এতগুলো কোশ্চেন দিয়েছি, তারপরেও নতুন কোশ্চেন পেয়ে গেছি। দেখো ভারতের সংবিধান থেকে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে এই অ্যালান অক্টোভিয়ান হিউম, এটা তো জানো যে প্রতীক হচ্ছে তোমার গাই বলদ। ক্লিয়ার? কি বললাম? গাই বলদ। এটা কিন্তু প্রথম ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় 1885, তখন তার প্রতীক হচ্ছে গাই বলদ। কিন্তু পরবর্তীকালে এটাই আবার কিন্তু হয়ে যায় করতাল। কি বললাম? যখন এটা পরবর্তীকালে এই জাতীয় কংগ্রেসের পরবর্তী নাম, মানে পরবর্তী যে প্রতীক, সেটা হয়ে যায় করতল। কি বললাম? করতল। ক্লিয়ার? তো প্রতিদিন কিছু না কিছু নিত্য নতুন জিনিস জানবে, কিছু রিভিশন হবে, এইভাবেই কিন্তু জিনিসগুলোকে তোমাদের মনে রাখতে হবে। তো এই কারণেই বলছি যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক কিছু তোমরা তথ্য পাবে। আর যদি বলি তোমার ভারতের জাতীয় কংগ্রেস বলে তো দিলাম, গাই বলদ আর হচ্ছে করতল, এই দুটোই কিন্তু। আর অকালি দল যেটা, অকালি দলের যে তোমার এটাকে কি বলে, যে প্রতীক, অকালি দলের যে প্রতীক তার নাম হচ্ছে স্কেল। কি বললাম? স্কেল। আর শিবসেনার যে প্রতীক, শিবসেনার প্রতীক হচ্ছে তীর ধনুক। তো এটাও পরীক্ষায় দিতে পারে যে তীর ধনুক। এবং তোমরা জানো যে মুম্বাইয়ে, মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাই বলছে, বা মুম্বাই যে মহারাষ্ট্র, যাই হোক, মহারাষ্ট্রের মেইন শিবসেনা কিন্তু খুব শক্তিশালী দল এবং তাদের প্রতীক হচ্ছে তীর ধনুক। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে আরও আছে মুসলিম লীগের আছে। মুসলিম লীগ তোমরা জানো পাকিস্তানকে বেছে নিয়েছে। তো পাকিস্তানের যে পতাকা, যেমন সবুজ পতাকায় চাঁদ ও তারা, তো এটাই হচ্ছে মুসলিম লীগের পতাকার বা প্রতীক বলতে পারো। এবং বিজেপি তো পদ্মফুল সবাই জানো। ওকে, বিএসপি যে বহুজন সমাজ পার্টি, যেটা বিএসপি সেটা হচ্ছে সমাজবাদী পার্টি, সেটা হচ্ছে হাতি। তারপরে সমাজবাদী পার্টি না, বহুজন সমাজ পার্টি আলাদা আর সমাজবাদী পার্টি আলাদা। সমাজবাদী পার্টি হচ্ছে সাইকেল, মুলায়ম সিং যাদব যার ইয়েতে আছেন, মানে যে প্রতিষ্ঠা করেছিলেন এই পার্টিটাকে।
যাই হোক, ইংলিশ চ্যানেল কোন কোন অঞ্চলকে পৃথক করেছে? লন্ডন ও ফ্রান্স, মালয়েশিয়া, সুমাত্রা, আলাস্কা, এশিয়া নাকি ইটালি ও সিসিলি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, লন্ডন ও ফ্রান্সের মধ্যে কিন্তু এই ইংলিশ চ্যানেল অবস্থিত। তো অনেক বইয়ে এটাই কিন্তু এই যে লন্ডন ও ফ্রান্স একটু ঘুরিয়ে দিয়েছি, অনেক বইয়ে এটা ইংল্যান্ড ও ফ্রান্স আছে। তা ইংল্যান্ড মানে ব্রিটেন, ব্রিটেনের রাজধানী হচ্ছে লন্ডন, তো লন্ডন ও ফ্রান্স কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মালয়েশিয়ার সুমাত্রা যদি বলি, তোমরা জানো যে মালয়েশিয়া সুমাত্রার মধ্যে কোনটা আছে? সেটা হচ্ছে মালাক্কা প্রণালী, তাই না? মালয়েশিয়া সুমাত্রা হচ্ছে মালাক্কা প্রণালী এবং আলাস্কা ও এশিয়া যদি বলি, আলাস্কা আর এশিয়া, তাই তো, এটা হচ্ছে বেরিং প্রণালী, তাই না? মালয়েশিয়া সুমাত্রা তোমার হচ্ছে মালাক্কা প্রণালী, পক প্রণালী তো জানো ভারত শ্রীলঙ্কা, আলাস্কা হচ্ছে বেরিং প্রণালী, আর ইটালি ও সিসিলি। যদি ইটালি ও সিসিলি বলি, এটা এই মুহূর্তে খেয়াল নেই, তবে এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা কমেন্টে জানিও ইটালি ও সিসিলি এটা কী। ওকে, চলো, মানে কি বলতে কাকে পৃথক একে পৃথক করেছে কোন চ্যানেল? ইন্দোনেশিয়া কত সালে ওপেক সংগঠন, OPEC, এই ওপেকের কথা বলছি, ওপেক সংগঠন থেকে তার সদস্যপদ, এটা তার হবে, তার সদস্যপদ তুলে নেয় কত সালে? 2004, 2005, 2007 নাকি 2008? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 2008 সালে কিন্তু এই ইন্দোনেশিয়া ওপেক সংগঠন থেকে তার সদস্যপদ তুলে নেয়। অ্যাকচুয়ালি এর কারণটা এটাই যে মানে ইন্দোনেশিয়া কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে তেল রপ্তানিকারক দেশ না, তেল আমদানিকারক দেশ হিসাবে হওয়ায় কিন্তু ওপেকের সদস্য থেকে বাদ যায়। পরবর্তী কোশ্চেন দেখো, এবং এটাও পরীক্ষা আছে, ওপেক সংগঠনের সদর দপ্তর কোথায়? তো ওপেক সংগঠনের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। কততম সংবিধান সংশোধনীর দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? 69, 62, 86 নাকি 61? দেখো 61 তো তোমরা জানো যে 21 থেকে 18 বছর করা হয়েছিল ভোটাধিকারের বয়স। 86 তোমার হচ্ছে ওই শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের আস্থা দেওয়া হয় বা মৌলিক কর্তব্য। 62 আলাদা। 69 যে সংবিধান সংশোধনী হয়েছিল তাতে কিন্তু বলা হয়েছিল দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত রোগ? ডিপথেরিয়া, হুপিং কাশি, প্লেগ। দেখো ডিপথেরিয়া, হুপিং কাশি, প্লেগ এই তিনটেই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া। কিন্তু ডেঙ্গু, পিত জ্বর, হ্যাঁ, তারপরে তোমার কি HIV, এইডস যে রোগটা, HIV তো ভাইরাস, অ্যাকচুয়ালি HIV ভাইরাসের কারণে কিন্তু এইডস রোগ হয়। তো ডেঙ্গু, পিত জ্বর, তোমার এইডস, হেপাটাইটিস, এগুলো কিন্তু সব কি? এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। কার সময়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়? লর্ড ওয়েলেসলি, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, লর্ড ওয়েলেসলি না লর্ড ডালহৌসি, লর্ড রিপন নাকি লর্ড লিটন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, লর্ড লিটনের সময় কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভাইরাস কথাটির সম্পূর্ণ অর্থ কী? ভ্যালুয়েবল ইনফরমেশন রিডিউস আন্ডার সাইজ, ভ্যালুয়েবল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ নাকি ভাইটাল ইনফরমেশন রিডিউস আন্ডার সাইজ নাকি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। খুব সাবধানে এগুলো দেখবে, জিনিসগুলো না জানা থাকলে কিন্তু রেলওয়ে যেহেতু নেগেটিভ মার্কিং আছে 1/3, হ্যাঁ, এটা কিন্তু সাবধান, রেলওয়ে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং, তো ভুল করো না, দরকার নেই, না জানলে ক্লিক করার দরকার নেই। 4-5টা তোমরা নিতেই পারো, 4-5টার উপর তোমরা দেখতে পারো যে এক্সট্রা করে, কিন্তু বেশি এক্সট্রা একদম করা যাবে না। তো রাইট অ্যান্সার ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, এটাই হচ্ছে ভাইরাসের সম্পূর্ণ কথা। কোন দিনটি বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়? 23 এপ্রিল, 18 এপ্রিল, 23 মার্চ, 24 এপ্রিল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 23 এপ্রিল কিন্তু বিশ্ব বই দিবস হিসাবে পালন করা হয়। 23 মার্চ কি? 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, তাই না? 23 মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। পরবর্তী কোশ্চেন দেখো, দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা? সালমান রুশেদি, কিরণ দেশাই, অরুন্ধতী রায় নাকি অরবিন্দ আদিগা? তো রাইট অ্যান্সার অপশান সি, অরুন্ধতী রায় কিন্তু দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখাকার অরুন্ধতী রায়। এবং এটাও জেনে রাখো, এই তোমার দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখার জন্য কিন্তু তিনি অরুন্ধতী রায় তোমার কি পুরস্কার পেয়েছিলেন? ম্যান বুকার প্রাইজ। ওকে, ম্যান বুকার প্রাইজ কিন্তু পুরস্কার পেয়েছিলেন 1997 সালেও। এটাও কিন্তু পরীক্ষা আসে যে কত সালে দ্য গড অফ স্মল থিংস বইটি লেখার জন্য অরুন্ধতী রায়
ম্যান বুকার পুরস্কার পায়। ক্লিয়ার? এই আগের নাম ছিল বুকার পুরস্কার, তারপরেই কিন্তু এটার নাম হয় কত, এর নাম হয় ম্যান বুকার পুরস্কার, অরুন্ধতী রায়। ক্লিয়ার? আচ্ছা, সালমান রুশদির লেখা যে বই, সালমান রুশেদি, তার নাম হচ্ছে মিডনাইট চিলড্রেন্স, তিনি কিন্তু এটার জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন, মিডনাইট চিলড্রেন্স। কিরণ দেশাই কী বই লিখেছিলেন? দ্য ইনহেরিটেন্স অফ লস। এবং অরবিন্দ যে আদিগা, তিনি লিখেছিলেন দ্য হোয়াইট টাইগার। ওকে, দ্য হোয়াইট টাইগার কার লেখা? অরবিন্দ আদিগা। তো এগুলো কিন্তু এর আগেও বলেছি, সেগুলো আশা করি তোমাদের মনে আছে। তো তোমাদের বারবার বলি যে তোমরা আগে কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে আগে চেষ্টা করবে যারা যাদের অনেক পরীক্ষা তো প্রায় ফর্ম ফিল আপ তো কমপ্লিটই, তো পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, ডেট ঘোষণাও করে দিয়েছে। তোমরা আগে চেষ্টা করবে যারা যারা অনেক দিন ধরে যুক্ত আছো, আগে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিজেরা করার পর আমার ভিডিওটা ইউটিউবে দেখে নেবে। ওকে, আর সন্তু একাডেমি যে এই নামেই কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনও যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে নিও। পরমাণুর গঠনতত্ত্বের সূত্রের আবিষ্কর্তা নিলস বোর, তিনি কোথাকার লোক ছিলেন? ডেনমার্ক, নিউজিল্যান্ড, পোল্যান্ড নাকি স্কটল্যান্ড? তো এই টাইপের কোশ্চেনও কিন্তু দেয়, এই কারণেই তুলে ধরেছি। তো রাইট অ্যান্সার ডেনমার্কের লোক ছিলেন কিন্তু নিলস বোর। এবং মনে রাখো তিনি কত সালে পরমাণুর গঠনতত্ত্বের সূত্রটা দিয়েছিলেন, সেটা হচ্ছে আমার সঠিক মনে নেই, তবে 1913 হতে পারে, মেবি। হ্যাঁ, এটা কিন্তু মেবি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? 1950, 51, 55 নাকি 1958? তো রাইট অ্যান্সার 1955 সালে কিন্তু এই ভারতীয় নাগরিকত্ব আইন কিন্তু পাশ হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে? রিজলি কমিশন, হান্টার কমিশন, সাইমন কমিশন, উপরের কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান সি, সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কিন্তু লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এবং এই গোলটেবিল বৈঠক নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হয় যে তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন, গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, তো এই টাইপের কোশ্চেন কিন্তু হয়। তারপরে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এমন নিম্নের কোনটি? তো এর আগেও কিন্তু এগুলো করিয়েছিলাম। আচ্ছা, গলাটা একটু ডিস্টার্ব করছে কেন আমি বুঝতে পারছি না, সরি। কিলিমাঞ্জারো এটি কী ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু একটা আগ্নেয় পর্বত। ক্লিয়ার? কিলিমাঞ্জারো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন দেশের জাতীয় পশু গাধা? দেখো, গাধাও জাতীয় পশু, কিন্তু সেটা কোন দেশের? হাইতি, স্পেন, বেলজিয়াম নাকি কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, হাইতি হচ্ছে এমন একটা দেশ যাদের জাতীয় পশু হচ্ছে গাধা। স্পেনের তোমরা জানো স্পেন হচ্ছে কি ষাঁড়, বেলজিয়ামে যত সম্ভব সিংহ, বেলজিয়ামের হচ্ছে সিংহ, স্পেন ষাঁড় একদম শিওর, হাইতি হচ্ছে গাধা। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? রূপো, সোডিয়াম, সীসা নাকি সোনা? তো সোনার আকরিক কি? সোনার আকরিক হচ্ছে আর্জেন্টাইট। ওকে, সোনার আকরিক আর্জেন্টাইট হচ্ছে রূপোর আকরিক। ওকে, সোনার আকরিকের হচ্ছে গোল্ডের আকরিক হচ্ছে অরোনাইট। ঠিক আছে, ওকে, অরোনাইট। কেননা তড়িৎ বিশ্লেষণে কোনো ধাতুর উপর গোল্ডের প্রলেপ দিতে গেলে সোডিয়াম অরোসায়ানাইড লাগে, তো সেইভাবে, বা পটাশিয়াম অরোসায়ানাইড লাগে, তো সেইভাবে তোমরা আকরিকের নাম মনে রাখতে পারো। সীসার আকরিকের নাম হচ্ছে গ্যালেনা। ওকে, সীসার আকরির নাম গ্যালেনা। সোডিয়ামের আকরিক কোনটা? তোমরা জানো সোডিয়াম লবণ, যেটা হচ্ছে NaCl, তাই না? NaCl হচ্ছে তোমার সোডিয়ামের আকরিক। তারপরে রূপোর আকরিক কোনটা? রূপোর আকরিক হচ্ছে আর্জেন্টাইট, যেটা বললাম, পটাশিয়াম আর্জেন্টাইট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি অ্যারোমেটিক জৈব যৌগ? টলুইন, সাইক্লোপ্রোপেন, ইথানল, মিথেন। দেখো, অ্যারোমেটিক জৈব যৌগ হতে গেলে না এই চিহ্নটা থাকা দরকার। শুধু এই চিহ্ন কিন্তু অ্যাকচুয়ালি কোনো যৌগের অ্যারোমেটিক হওয়ার প্রধান শর্ত কিন্তু না। তবুও তোমাদের সিম্পলি বলি, যদি এই চিহ্ন কোথাও থাকো, এটা সিম্পল ব্যাপার, এবং এই চিহ্নটাই যদি থাকে কোথাও, যদি এইটা থাকে, এটাকে বলা হয় বেনজিন। অর্থাৎ কোনো জৈব যৌগে যদি বেনজিন থাকে, যাকে সংক্ষেপে লেখা থাকতে পারে এরকম C6H5। তো C6H5 কেন লিখলাম? এরপরে যেহেতু আরেকটা গ্রুপ আছে CH3, তার মানে এর যে সংকেতটা, এর সংকেত হচ্ছে C6H5CH3। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত কিন্তু C6H6। পরীক্ষায় কিন্তু দিয়েছিল গ্রুপ ডি এর আগের বার, যে নিচের কোনটি বেনজিনের সংকেত। তো বেনজিনের সংকেত হচ্ছে C6H6, কিন্তু বেনজিনের সঙ্গে কোনো গ্রুপ যদি যুক্ত থাকে
তখন সেটা হয়ে যায় C6H5CH3। তো রাইট অ্যান্সার কি টলুইন। এই টলুইনকে বলা হয় অ্যারোমেটিক জৈব যৌগ। ক্লিয়ার। সাইক্লোপ্রোপেন, তাহলে সাইক্লোপ্রোপেন কেন অ্যারোমেটিক জৈব যৌগ না? এটাও তো দেখতে এরকম, তোমরা বলতেই পারো স্যার এটাও তো দেখতে এরকম, কিন্তু দেখো সাইক্লোপ্রোপেন দেখতে এরকম একদম ঠিক, কিন্তু ভিতরের যে এই যে বন্ডগুলো দিয়েছি এই বন্ড কিন্তু সাইক্লোপ্রোপেনে নেই, তো এই কারণে এটা অ্যারোমেটিক হবে না। আর ইথানল তো তোমরা জানো এটা জৈব যৌগ বটে, ইথানল জৈব যৌগ কিন্তু অ্যারোমেটিক না। আর মিথেনকে তো মার্স গ্যাস বলা হয় তোমরা জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পণ্ডিত ভীমসেন যোশী তিনি ভারতীয় সঙ্গীতের কোন ঘরানার সঙ্গে যুক্ত? বিশেষ করে এসএসসি তে কিন্তু এই টাইপের কোশ্চেন খুব বেশি দেয়। CHSL, MTS যেসব কেন্দ্রীয় সরকারের এসএসসি পরীক্ষা সেইখানেতে কিন্তু এই ঘরানা, হ্যাঁ, তারপরে লোকসঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো পণ্ডিত ভীমসেন যোশী ইনি কোন ঘরানার সাথে জড়িত? তিনি কিন্তু অপশান নাম্বার এ অর্থাৎ কিরানা ঘরানার সঙ্গে জড়িত হচ্ছে পণ্ডিত ভীমসেন যোশী। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন রাজ্যের সংসদের নাম ডুমা? আফগানিস্তান, ডেনমার্ক, মালদ্বীপ, রাশিয়া। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। এই রাশিয়ার কিন্তু তোমার সংসদের নাম হচ্ছে ডুমা। আফগানিস্তান তোমরা জানো অনেকবার পড়েছি সোরা, ডেনমার্ক হচ্ছে মালদ্বীপ তো মজলিস। ওকে, ডেনমার্কটা তোমরা একটু দেখে নিও। পরবর্তী কোশ্চেন দেখো, কোন স্থানকে চিনির বাটি বলা হয়? কিউবা, রাঁচি, যোধপুর নাকি শ্রীলঙ্কা? তো চিনির বাটি বলা হয় কাকে? কিউবাকে। কিউবাকে কিন্তু চিনির বাটি বলা হয়। রাঁচিকে বলা হয় কি? ফলস, তাই না? তোমার কি ফলস বলা হয়? রাঁচিকে বলা হয় ফলস না কি জানো? ও ঝর্নার শহর। রাইট, একদম ঝর্নার শহর বলা হয়, ঝর্নার শহর বলা হয় রাঁচিকে। আর যোধপুরকে কি বলা হয়? থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় যোধপুরকে। এবং শ্রীলঙ্কাকে বলা হয় বজ্রপাতের শহর। এই বজ্রপাতের শহর তো ভুটান। ওকে, বজ্রপাতের শহর হচ্ছে ভুটান, আর শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির শহর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, WWF এর প্রধান কার্যালয় কোথায়? লন্ডন, জেদ্দা, গ্ল্যান্ড নাকি জেনেভা? তো রাইট অ্যান্সার অপশান সি, সেটা হচ্ছে গ্ল্যান্ডে। গ্ল্যান্ড যেটা হচ্ছে কোথাকার গ্ল্যান্ড আছে? কোথাকায় গ্ল্যান্ড আছে হচ্ছে তোমার ফ্রান্স না কোথায় না, সুইজারল্যান্ড, তাই না? সুইজারল্যান্ডে গ্ল্যান্ড আছে। তারপরে সুইজারল্যান্ডের জেনেভা একটা শহর আছে। ওকে, তো WWF এর প্রধান কার্যালয় হচ্ছে গ্ল্যান্ডে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন শর্করাটি একটি পলিস্যাকারাইড? গ্লুকোজ। এই কোশ্চেনও কিন্তু গ্রুপ ডিতে আগেরবার দিয়েছিল, এনটিপিসিতেও দিয়েছিল। গ্লুকোজ, গ্ল্যাকটোজ, ফ্রুক্টোজ, স্টার্চ। তো পলিস্যাকারাইড যদি বলা হয় তো মনে রাখবে স্টার্চ, এবং আরেকটা নাম মনে রাখবে গ্লাইকোজেন। তোমরা এই গ্লাইকোজেন কোথায় পাওয়া যায় তোমরা জানো, যে শ্বেতসার আস্তে যদি বেশি খাওয়া হয়ে যায়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি আমরা বেশি খাই, তখন সেটা অতিরিক্ত খাদ্যটা শ্বেতসার রূপে, এই গ্লাইকোজেন রূপে কিন্তু অ্যাকচুয়ালি যকৃতে জমা হয়। তো যকৃতে কিন্তু গ্লাইকোজেন পাওয়া যায়। এবং মনে রেখো এই গ্লাইকোজেন জমার পরেও যদি অতিরিক্ত খাওয়া হয়ে যায়, তখনই কিন্তু অ্যাডিপোজ কথাটা তৈরি হয়। অ্যাডিপোজ যেটা হচ্ছে তোমার হচ্ছে শরীরে যে এক্সট্রা যে ফ্যাট জন্মায় না, ফুলে যায়, এক্সট্রা অনেক জায়গায় ফ্যাট জন্মে যায়, এক্সট্রা ফ্যাট, ওইটা হচ্ছে অ্যাডিপোজ। এগুলো কিন্তু আসে খুব গভীরভাবে, এই কোশ্চেনগুলো মানে গভীরভাবে তুমি পড়লে এইগুলো জানতে পারবে। ওকে, তো যাই হোক, তাহলে গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে এগুলো মনোস্যাকারাইড। ক্লিয়ার? গ্লুকোজ, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, গ্ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন রাগটি সাধারণত বর্ষাকালে গাওয়া হয়? ভৈরবী, শ্রীরাগ, মেঘমল্লার রাগ নাকি নট নারায়ণ রাগ? তো রাইট অ্যান্সার মেঘমল্লা। দেখো মেঘ তো বর্ষাকালে মেঘ থাকে, তো মেঘমল্লার রাগ কিন্তু তোমার বর্ষাকালে গাওয়া হয়। শ্রোণিক কার উপাধি? বিন্দুসার, বিম্বিসার, অশোক, অজাতশত্রু। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, বিম্বিসারের তোমার উপাধি হচ্ছে শ্রোণিক। ভারতের কোন রাজ্যে কোলেরু হ্রদ অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, জম্মু কাশ্মীর। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অন্ধ্রপ্রদেশে কিন্তু এই কোলেরু হ্রদ অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, আর এর আগে তো দেখো উড়িষ্যায় চিল্কা হ্রদ, এগুলো অনেকবার বলেছি, উড়িষ্যায় চিল্কা হ্রদ, জম্মু কাশ্মীরে উলার হ্রদ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিচে দেওয়া বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? খুব ভালো করে এই জিনিসগুলো পড়তে হবে কিন্তু, তবেই অ্যান্সার করতে পারবে ঠিকঠাক। দেখো বলছে রোদ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। বলছে রোদ যদি বেশি হয়, রোদ মানে কি? রোদ মানে হচ্ছে বাধা। তাহলে বাধা বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে। হ্যাঁ একদম ঠিক, একটা ঠিক। ধাতুর উষ্ণতা বাড়লে রোদ বাড়ে। হ্যাঁ, উষ্ণতা বাড়লে রোদ বাড়ে অবশ্যই। যত উষ্ণতা বাড়বে অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে রোদ বেড়ে যাবে, মানে পরিবাহিতা কম হবে, এটাও ঠিক। আচ্ছা,
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কোনো অর্ধপরিবাহীর রোধ কমে। দেখো এটা কিন্তু খুব মূল্যবান কথা, দারুণ, এটাও কিন্তু ঠিক। কিভাবে? আমি বলেছিলাম যে অর্ধপরিবাহী একমাত্র এলিমেন্ট যাদের উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে। দেখো আমি বলেছি এইখানে দেখো ভালো করে দেখো, ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, এটাও কিন্তু সঠিক। কিন্তু অর্ধপরিবাহী যেসব ধাতু অর্ধপরিবাহী হয়, তো অর্ধপরিবাহীর কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে, তো এটাও কিন্তু সঠিক। আর কি বলেছে? ইনভার ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনে একই থাকে, একদমই তাই। ইনভার যে ধাতু, মনে রেখো, এর রোধ উষ্ণতা পরিবর্তনে একই থাকে। এই কারণেই কিন্তু তোমাদের আমার যে পেন্ডুলামে তোমার একটা জিনিস দেখো না, পেন্ডুলামটা দোলে, যে লাঠির মতো যেটা থাকে সেটা দুলতে থাকে। তো এই দোলাটা অ্যাকচুয়ালি, এই দোলার উপরে কিন্তু সময় ঘড়ির কাঁটাটা ডিপেন্ড করে। তো যদি পেন্ডুলামটা উষ্ণতার বৃদ্ধিতে বাড়তো কমতো, মানে বেড়ে যেত বা কমে যেত, তাহলে তো ঘড়ির যে সময়টাও অনেক সময় বেশি দেখাতো, কোনো সময় স্লো হয়ে যেত ঘড়ি। তো এই কারণে পেন্ডুলামে মনে রাখবে ইনভার ব্যবহার করা হয়। পরীক্ষায় দেয় কিন্তু যে ঘড়ির পেন্ডুলামে কোন ধাতু ব্যবহার করা হয়, তো মনে রাখবে ইনভার ধাতু ব্যবহার করা হয়। এর কারণই হচ্ছে ইনভার ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে, মানে উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে এদের রোধের কিন্তু মান একই থাকে। তো রাইট অ্যান্সার কি? অপশান নাম্বার ডি, অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক। ক্লিয়ার? অপশান নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, আর্জেন্টিনার রাষ্ট্রপতির বাসভবন কী নামে পরিচিত? এগমন্ট প্রাসাদ, নারায়ণ হিতি প্যালেস, পিঙ্ক হাউস নাকি ক্রেমলিন প্রাসাদ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, সেটা হচ্ছে পিঙ্ক হাউস। আর্জেন্টিনার রাষ্ট্রপতির বাসভবন কিন্তু পিঙ্ক হাউস নামে পরিচিত। যদি বলি এগমন্ট প্রাসাদ, যেটা দেখো এইখানে একটা জিনিস বলি, আচ্ছা এইটা আগে বলিনি, আবার বলি। এগমন্ট প্রাসাদ কিন্তু বলা হয় বেলজিয়ামের যে রাষ্ট্রপতির বাসভবন, কি বললাম? বেলজিয়াম। যদি এগুলো পারো তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকো এবং লিখতে থাকো, লিখলে কিন্তু বেশি দিন মনে থাকে। আমি যা দিচ্ছি সব থেকে ভালো হয় তোমরা যদি লিখে এই জিনিসগুলো পড়ো না, তাহলে দেখবে বেশি দিন মনে থাকবে। তো এগমন্ট প্রাসাদ হচ্ছে বেলজিয়ামের যে রাষ্ট্রপতি ভবন। যদি বলি নারায়ণ হিতি প্যালেস, যেটা এইটা হচ্ছে তোমার নেপালের যে রাজার রাজপ্রাসাদ, সেটা হচ্ছে নারায়ণ হিতি প্যালেস। আর ক্রেমলিন প্রাসাদ তোমরা জানো যে ক্রেমলিন প্রাসাদ হচ্ছে মস্কোয় যে জার সম্রাট, তার কিন্তু প্যালেস হচ্ছে ক্রেমলিন প্রাসাদ। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোন দেশটি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য নয়? তো তোমরা জানো 6টা স্থায়ী সদস্য আছে। তো রাশিয়া স্থায়ী সদস্য, চীন স্থায়ী সদস্য, ফ্রান্স স্থায়ী সদস্য, আমেরিকা স্থায়ী সদস্য, কিন্তু সৌদি আরব আবার ব্রিটেনও স্থায়ী সদস্য, মানে ইউএস ইউকে দুজনের স্থায়ী সদস্য। তাহলে কে? ইউকে। দেখো মনে রেখো এটা, ইউকে, ইউএস, রাশিয়া, আমি আর পুরো নাম লিখলাম না, চায়না মানে চীন, এবং ফ্রান্স। তাহলে কটা হলো? ফ্রান্স আর কে? আর একজনকে, ইউকে, ইউএস, রাশিয়া, চায়না, ফ্রান্স, কিন্তু আরেকজন তো আছে না, আর কেউ নেই। এই 5টাই স্থায়ী সদস্য। হ্যাঁ, 5টাই স্থায়ী সদস্য, আর বাকি বাকিরা অস্থায়ী সদস্য আছে। এবং অস্থায়ী সদস্য কতজন আছে এগুলো কিন্তু এর আগে ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি। তাহলে রাইট অ্যান্সার কী হবে? সৌদি আরব কিন্তু স্থায়ী সদস্য নয়। এবং এইখানে একটা কোশ্চেন আসে যে কত সালে রাষ্ট্রসংঘ গঠিত হয় বা স্থাপিত হয়, এগুলো কিন্তু বারবার এসছে পরীক্ষায়। নিম্নকক্ষ বেশি শক্তিশালী, এই ব্যবস্থাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? ব্রিটেন, আমেরিকা, আয়ারল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু এই নিম্নকক্ষ বেশি শক্তিশালী এটি কিন্তু গৃহীত হয়েছে। আমেরিকা থেকে তোমরা জানো মৌলিক অধিকার, প্রস্তাবনা, হ্যাঁ প্রস্তাবনার ভাষা কিন্তু আলাদা। প্রস্তাবনা যদি বলে তাহলে আমেরিকা হবে, প্রস্তাবনার ভাষা হলে অন্য কিছু। আয়ারল্যান্ড থেকে কি গ্রহণ করা হয়েছে? ডিপিএসপি। অস্ট্রেলিয়া থেকে তোমার কনকারেন্ট, যেটা যুগ্ম তালিকা, এগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন ভিটামিনের অভাবে আমাদের চোখে ছানি পড়ে? ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B12 নাকি ভিটামিন সি? তো রাইট অ্যান্সার ভিটামিন এ, অর্থাৎ রেটিনল। এর অভাবে কিন্তু আমাদের চোখে ছানি পড়ে। এবং এটা পরীক্ষায় খুব আসে যে কোন খাদ্যে ভিটামিন এ বেশি পাওয়া যায়। তো মনে রাখবে গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তো যদি গাজর অপশান থাকে অবশ্যই তোমরা গাজর করে এসো। B1 তোমার হচ্ছে থিয়ামিন, এবং এই ভিটামিনের কারণে কিন্তু অভাবজনিত যে লক্ষণ সেটা হচ্ছে বেরি রোগ হয়। এবং বলা হয় যে রাইসে যদি B1-এর পরিমাণ কম থাকে, কি বললাম, রাইস, আমরা যে ভাত খাই সেই রাইসে যদি B1-এর পরিমাণ কম থাকে তবে কিন্তু বেরি রোগ হতে পারে। ওকে, আচ্ছা B12-এ কী ধাতু থাকে? কোবাল্ট ধাতু থাকে, পরীক্ষা আসে। B12-এ কোবাল্ট ধাতু থাকে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? বহুবার এসছে, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরবর্তী কোশ্চেন দেখো, সতনামি বিদ্রোহ কোন মুঘল রাজার সময় সংগঠিত হয়েছিল? ঔরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর নাকি দ্বিতীয় বাহাদুর শাহ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ,
ঔরঙ্গজেবের সময় কিন্তু এই সতনামী বিদ্রোহ ঘটেছিল বা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, নাথিং লাইক এনিথিং, কি বলছে? নাথিং লাইক এনিথিং, এই বিশেষ স্লোগানটি কোন কোম্পানির? দেখো এটাও আমি নতুন কোশ্চেন এনেছি। এই টাইপের কোশ্চেন কিন্তু 1 থেকে যে আজকে পর্যন্ত আমি 1 থেকে 20 পর্যন্ত এখনও এই টাইপের কোশ্চেন দিইনি। তো প্রতি সেটে কিছু না কিছু নতুন থাকবে। নোকিয়া তোমরা জানো কানেক্টিং পিপল, আর বিএসএনএল হচ্ছে কানেক্টিং ইন্ডিয়া, মাইক্রোম্যাক্স, রিলায়েন্স, এয়ারটেল। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ মাইক্রোম্যাক্স কোম্পানির কিন্তু স্লোগান হচ্ছে নাথিং লাইক এনিথিং। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক নিচের কোনটি? বসন্তলীলা, তপতি, মহিলা মজলিস, রাজা হরিশ্চন্দ্র। তো রাইট অ্যান্সার বসন্তলীলা কিন্তু এই বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক হচ্ছে বসন্তলীলা। আর যদি বলা হতো বেতারে সম্প্রচারিত প্রথম রিলে করা নাটক, কি বললাম? রিলে করা নাটক, যদি রিলে নাটক হতো তখন হতো তপতি। ক্লিয়ার? দেখো বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক বললে হচ্ছে বসন্তলীলা, আর যদি বলতো প্রথম রিলে করা নাটক, সরাসরি রিলে করা নাটক হচ্ছে সেটা হচ্ছে তপতি। ক্লিয়ার? আর মহিলা মজলিসটা কি? মহিলা মজলিস কিন্তু এটা তোমার এই মহিলা মজলিসটা এই মুহূর্তে মনে পড়ছে না। রাজা হরিশ্চন্দ্র তোমরা তো জানোই যে ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, এবং এটা মুক্তি পায়, এটা মনে রেখো, এটা পরীক্ষায় আসে 1913 3 মে। কি বললাম? 1913 3 মে। দেখো 1913 এপ্রিল তো মনে আছে, সেটা আলাদা। 1913 3 মে এটা কিন্তু রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায়, এবং এটাই কিন্তু এই নির্বাক এই ছবিটা কিন্তু তোমার পরিচালনা করেছিলেন টুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যার নাম হচ্ছে দাদা সাহেব ফালকে, এবং তার নাম অনুসারে কিন্তু এই যে ভারতীয় চলচ্চিত্রের যে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার, কার নাম অনুসারে পরীক্ষা আসতে পারে কিন্তু? ঠুন্ডিরাজ গোবিন্দ। কি বললাম? ঠুন্ডিরাজ গোবিন্দ এর নামই হচ্ছে দাদা সাহেব। হ্যাঁ, তো তার নাম অনুসারেই কিন্তু এই চলচ্চিত্র দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। তার আসল নাম কি? ঠুন্ডিরাজ গোবিন্দ, মনে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, নিরক্ষরেখার নিকটবর্তী যে অঞ্চলে কোনো বায়ুপ্রবাহ থাকে না সেই অঞ্চলটিকে কি বলা হয়? অশ্ব অক্ষাংশ, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় শান্ত বলয়, নাকি গর্জনশীল চল্লিশা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, তাকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়। দেখো অশ্ব অক্ষাংশ কি, নিরক্ষীয় অঞ্চল কি, গর্জনশীল চল্লিশা কি, এগুলো কিন্তু দেখে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম যাত্রীবাহী মহাকাশযানের নাম কি? স্পুটনিক 1, ভস্তক 1, অ্যাপোলো 11, নাকি আর্যভট্ট? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, ভস্তক 1, যেটা রাশিয়ার, তুমি জানো প্রথম যাত্রীবাহী মহাকাশযানের নাম হচ্ছে ভস্তক 1, এবং আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। কলেরা রোগে নিচের কোনটির পরিমাণ বেড়ে যায়? শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, নাকি উপরে সবকটি? তো রাইট অ্যান্সার শ্বেত রক্তকণিকা কিন্তু কলেরা রোগে বেড়ে যায়। এবং এর সাথে মনে রাখবে যে শ্বেত রক্তকণিকা তোমার জীবাণু ধ্বংস করতে কিন্তু সাহায্য করে, এবং কোন পদ্ধতিতে পরীক্ষা আসে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ওকে, তো আজকে আমাদের যে 21 যে মডেল সেট ছিল, তো আজকে এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো তোমাদের কী রকম ভিডিও চাই বা সেরকম কমেন্ট করতে পারো। আর যেটা বললাম যে দেখো মানে এই যে মনে রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু অধ্যাবসায়ের মাধ্যমে, আর তুমি মানে কি বলবো, যে তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো, এবং প্রতিদিন জিকে মনে রাখতে গেলে দুটো জিনিস করতে হবে। প্রতিদিন দুটো করে টপিক তুমি সকালে একটা, রাতে একটা, ঘুমানোর আগে পড়তে পারো, এবং প্রতিদিন প্র্যাকটিস করে যাও, তবেই কিন্তু জিকে মনে থাকে। এছাড়া কোনো গতি নেই। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।